আসসালামু আলাইকুম। আচ্ছা, সম্পদ জমানো বা ধনী হওয়া এ কথাটা শুনলে আমাদের মাথায় কি আসে? সাধারণত খুব জাঁকজমক বিলাসবহুল একটা লাইফস্টাইলের ছবি, তাই না? কিন্তু ব্যাপারটা হলো জাপানি দর্শন আমাদের একটা অন্য পথের কথা বলে। তারা শেখায় যে আসল আর্থিক নিরাপত্তা আসলে লোক দেখানো কোনো কিছুর মধ্যে নেই। এটা লুকিয়ে থাকে খুব শান্ত, সংযমী আর কিছু পরিকল্পিত অভ্যাসের ভেতরে। তো এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, ধাপে ধাপে জাপানের কিছু খুবই বাস্তবসম্মত আর্থিক অভ্যাসের কথা জানব। আর মূল ফোকাসটা থাকবে কিভাবে একদম ছোট ছোট প্রতিদিনকার পরিবর্তনের মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা তৈরি করা যায়, আর সবচেয়ে বড় কথা, কোনো রকম মানসিক চাপ ছাড়া। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম ধাপ, দেখুন, আর্থিক নিয়ন্ত্রণের সবচেয়ে গোড়ার কথাটাই হলো সচেতনতা। সোজা কথায় টাকাটা ঠিক কোন দিকে যাচ্ছে সেটা জানা। আর এই কাজটাতে আমাদের দারুণভাবে সাহায্য করতে পারে ১০০ বছরেরও বেশি পুরনো একটা জাপানি পদ্ধতি। এই পদ্ধতিটার নাম হলো কাকেইবো। এর মানে হলো পারিবারিক খরচের খাতা। দেখুন, এটা কিন্তু কোনো ফ্যান্সি অ্যাপ বা জটিল সফটওয়্যার না। ব্যাপারটা খুবই সাধারণ, একটা নোটবুক আর একটা কলম। এর মাধ্যমে নিজের খরচের সাথে মনস্তাত্ত্বিকভাবে একটা সংযোগ তৈরি হয়। মানে, এটা শুধু একটা বাজেট না, এটা নিজের খরচের অভ্যাসগুলো নিয়ে সচেতন হওয়ার একটা প্র্যাকটিস। তো কাকেবুতে করাটা কি হয়? প্রত্যেকটা খরচকে হাতে লিখে ৪টা ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো বেঁচে থাকার জন্য যা যা লাগে, যেমন ধরুন বাড়ি ভাড়া বা চাল ডাল। দ্বিতীয়টা হলো ঐচ্ছিক খরচ, মানে যেটা না করলেও চলে, যেমন বাইরে খেতে যাওয়া। ৩ নম্বরে আছে সাংস্কৃতিক খরচ, বই কেনা, কোথাও ঘুরতে যাওয়া, এই ধরনের। আর সব শেষে ৪ নম্বরে হলো অতিরিক্ত খরচ, মানে হুটাঠাট করে যেটা কিনে ফেলা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই যে হাতে লিখে খরচটা ট্র্যাক করা, এই প্রক্রিয়াটাই কিন্তু প্রত্যেকটা খরচের পেছনে আরেকবার ভাবতে বাধ্য করে। তো এখান থেকেই আসছে প্রথম চ্যালেঞ্জটা, ৩০ দিনের নোটবুক। কাজটা খুবই সোজা। আগামী ১ মাস একদম ছোট বড় প্রত্যেকটা খরচ, সেটা ১ কাপ চাই হোক বা মাসের বাজার, সব হাতে লিখে রাখতে হবে একটা নোটবুকে। কোনো অ্যাপ ব্যবহার করা যাবে না। আর মজার ব্যাপার হলো, গবেষণায় দেখা গেছে যারা শুধু এই একটা কাজ করেন, তারা আর কিছুই না, শুধু সচেতনতা বাড়ার কারণেই নিজেদের খরচ প্রায় ১৫ থেকে ২০% কমিয়ে ফেলেন অটোম্যাটিক্যালি। আচ্ছা, তাহলে খরচের ব্যাপারে তো একটা সচেতনতা তৈরি হলো। এরপরে ধাপটা হলো আমাদের মাইন্ডসেট বা মানসিকতার পরিবর্তন। দেখুন, কাইজেনবো আমাদের দেখাচ্ছে টাকাটা কোথায় যাচ্ছে। আর এই দ্বিতীয় ধাপটা আমাদের শেখাবে জিনিসপত্রের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা আসলে কেমন হওয়া উচিত। এই স্লাইডটা একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এখানে দুটো মানসিকতার মধ্যে পার্থক্যটা দেখানো হয়েছে। একদিকে হলো ভোগবাদী মানসিকতা, যেখানে একটা কিছু একটু পুরনো হলেই আমরা সেটাকে পাল্টে ফেলি। আর অন্যদিকে আছে পর্যাপ্ততার মানসিকতা। এই মাইন্ডসেটটা আমাদের শেখায় কোনো জিনিস নষ্ট হলে সেটা ফেলে না দিয়ে মেরামত করতে, অনেকগুলো জিনিসের চেয়ে একটা ভালো জিনিসের দিকে মনোযোগ দিতে, আর হুটহাট করে আসা ট্রেন্ডের পিছনে না ছুটে টেকসই জিনিস ব্যবহার করতে। এই যে পর্যাপ্ততার মানসিকতা, এর মূলে আছে একটা জাপানি ধারণা, যার নাম মোত্তেনাই। এর মানে হল কোনো কিছু অপচয় করার জন্য গভীর অনুশোচনা। এর মূল কথাটা হল প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। কারণ অপচয় করা মানে শুধু জিনিসটাকেই নষ্ট করা না, ওটা কেনার পেছনে যে টাকা আর শ্রম গেছে সেটারও অসম্মান করা। আর এই মোত্তায়নায় কিন্তু বাস্তবে কাজে লাগানো খুবই সহজ। যেমন ধরুন, শার্টটা একটু ছিঁড়ে গেল, ফেলে না দিয়ে সেলাই করে আবার পরা হলো। বা সবজি কাটার পর যে অংশগুলো আমরা ফেলে দিই, ওগুলো দিয়ে স্যুপের জন্য স্টক বানিয়ে ফেলা যায়। পুরনো কাচের বয়ামগুলো মশলা রাখার কাজে ব্যবহার করা যায়। এই ছোট ছোট অভ্যাসগুলো কিন্তু সরাসরি আমাদের খরচ কমিয়ে দেয়। এর সাথে আরেকটা দারুণ ধারণা আছে, নাম ওয়াবি সাবি। এটা আমাদের শেখায় অপূর্ণতার মধ্যেও সৌন্দর্য খুঁজে নিতে। মানে, একটা জিনিস পুরনো হলে বা ব্যবহারে ব্যবহারে তাতে কিছু দাগ পড়লে সেটাও সুন্দর। এই দর্শনটা আমাদের সবসময় একেবারে নিখুঁত ঝকঝকে নতুন জিনিস কেনার যে একটা দৌড়, সেই দামি প্রতিযোগিতা থেকে বের করে আনে। যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে সাহায্য করে। বেশ, তাহলে আমাদের সচেতনতা এলো, মানসিকতাও বদলানোর চেষ্টা করছি। এবার ফোকাস করতে হবে ছোট কিন্তু নিয়মিত পদক্ষেপে, কারণ এই ছোট ছোট কাজগুলোই কিন্তু সময়ের সাথে সাথে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসে।
এই নীতিটারই নাম হল কাইজেন। এর মানে ধারাবাহিক ছোট ছোট উন্নতি। মজার ব্যাপার হল টয়োটার মতো বড় বড় সফল কোম্পানিগুলো কিন্তু এই নীতি মেনেই চলে। আর যেটা কোম্পানির জন্য কাজ করে সেটা আমাদের ব্যক্তিগত আর্থিক জীবনেও দারুণভাবে কাজ করতে পারে। ব্যাপারটা একটু ভাবা যাক। ধরুন প্রতিদিন বাইরে 1 কাপ কফি খাওয়ার অভ্যাস আছে। সেই খরচটা বাঁচিয়ে যদি টাকাটা জমানো হয় তাহলে কি হতে পারে? মনে হতে পারে এটা খুব সামান্য টাকা, তাই না? কিন্তু এখানে কাইজেনের আসল জাদুটা লুকিয়ে আছে। দেখুন, প্রতিদিন মাত্র $5 বাঁচিয়ে যদি সেটা 8% সুদে 20 বছরের জন্য কোথাও বিনিয়োগ করা হয় তাহলে সেটা জমে গিয়ে প্রায় $91,000 হয়ে যায়। বাড়িতে কফি বানানোর মতো এত ছোট একটা দৈনিক অভ্যাস সময়ের ব্যবধানে সেটাই একটা বিশাল সম্পদ তৈরি করতে পারে। এই যে ছোট ছোট পরিবর্তন, এর আরেকটা দারুণ উদাহরণ হল হারা হাচিবো। এটা জাপানের ওকিনাওয়ার একটা পুরনো প্র্যাকটিস। এর মানে হল পেট একদম পুরোপুরি ভরে না খেয়ে বরং 80% ভরলেই খাওয়া থামিয়ে দেওয়া। এটা তো স্বাস্থ্যের জন্য ভালোই, সাথে সাথে অর্থনৈতিকভাবেও বেশ সাশ্রয়ী। আর এই 80%-এর নিয়মটা কিন্তু আমাদের আর্থিক জীবনেও দারুণভাবে কাজে লাগানো যায়। যেমন আয়ের 80% দিয়ে চলার চেষ্টা করা আর বাকি 20% সোজা জমিয়ে ফেলা। এই যে চাওয়া আর পাওয়ার মধ্যে একটা 20%-এর গ্যাপ তৈরি করা, এখানেই আসলে সম্পদটা তৈরি হয়। এমনকি বাজারের খরচের ক্ষেত্রেও এটা কাজ করে। আগে থেকে খাবারের প্ল্যান করে বাজার করলে অতিরিক্ত জিনিস কেনা বা খাবার নষ্ট হওয়া দুটোই কমে যায়, আর এতে বিলটাও কিন্তু অনেকটাই কমে আসে। আচ্ছা, এত কিছুর পরেও সম্পদ জমানোর পথে সবচেয়ে বড় একটা বাধা আছে। সেটা কি? সেটা হলো হঠাৎ করে কিছু একটা কেনার তীব্র ইচ্ছা, যেটাকে বলে ইম্পালস বাইং। কিন্তু একটা সহজ মানসিক কৌশল আছে যেটা দিয়ে এই ইচ্ছাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই দক্ষতার মূলে যে ধারণাটা কাজ করে তার নাম গামান। এর মানে হল ধৈর্য ধরে কোনো কঠিন পরিস্থিতি সামাল দেওয়া, আর প্যাশর ক্ষেত্রের মানে হল আত্মনিয়ন্ত্রণ, মানে তাৎক্ষণিক আনন্দের জন্য কিছু না করে একটু অপেক্ষা করা। এটা অনেকটা একটা মাসেলের মতো। যত বেশি প্র্যাকটিস করা হয় এটা তত শক্তিশালী হয়। তো এই গামান মাসলটাকে শক্তিশালী করার একটা দুর্দান্ত উপায় হল 30 দিন অপেক্ষার নিয়ম। ব্যাপারটা খুব সহজ। যখনই খুব দরকারি নয় এমন কোনো জিনিস কেনার তীব্র ইচ্ছা জাগবে, সাথে সাথে না কিনে ওটার নাম একটা লিস্টে লিখে ফেলুন আর ঠিক 30 দিন অপেক্ষা করুন। 1 মাস পর নিজেকে আবার জিজ্ঞেস করুন, জিনিসটা কেনার ইচ্ছাটা কি এখনো আছে? বিশ্বাস করুন, 90%-এরও বেশি ক্ষেত্রে দেখবেন সেই ইচ্ছাটা আর নেই, পুরোপুরি মিলিয়ে গেছে। তাহলে এতক্ষণ আমরা যে কয়েকটা দারুণ জাপানি দর্শন নিয়ে কথা বললাম সেগুলোকে একসাথে করে একটা সহজ অ্যাকশন প্ল্যান তৈরি করা যাক। এমন একটা প্ল্যান যা আজ থেকেই এই শান্ত সম্পদ গড়ার যাত্রায় কাজে লাগানো যাবে। এই মর্নিং চেকলিস্টটা একবার দেখুন। এটাকে একটা রুটিনের মতো করে ফেলা যায়। যেমন প্রতিদিন সকালে কাইগেইবো নোটবুকে আজকের খরচের একটা পরিকল্পনা করে নেয়া, কাইজেন প্র্যাকটিস করার জন্য অন্তত একটা বাড়তি টাকা বাঁচানোর কোনো উপায় খুঁজে বের করা, দুপুরের খাবারটা বাইরে না কিনে বাসা থেকে নিয়ে যাওয়া, আর সপ্তাহে একদিন নিজের কাইগেইবো খাতাটা খুলে বসা, খরচগুলো একটু দেখা। সাথে মোত্তায় কথা মাথায় রেখে ঘরের মেরামত করার মতো একটা কিছু খুঁজে বের করা। আর সবচেয়ে জরুরি, যখনই কিছু কিনতে ইচ্ছে করবে সাথে সাথে সেই 30 দিন অপেক্ষার নিয়মটা চালু করে দেওয়া। শেষ কথা হলো এটাই, আসল সম্পদ সেটা না যেটা লোক দেখানো হয়, আসল সম্পদ হলো সেটা যেটা ধরে রাখা যায়। এই অভ্যাসগুলো আসলে আমাদের ফোকাসটা লোক দেখানো জীবনযাপন থেকে সরিয়ে একটা শান্ত আর টেকসই আর্থিক ভিত্তি তৈরির দিকে নিয়ে যায়। এই পুরো যাত্রার জন্য কিন্তু বিশাল কোনো পরিবর্তনের দরকার নেই। শান্ত সম্পদ গড়ারই পথে আজ প্রথম কোনো ছোট পরিবর্তনটা আনা যেতে পারে। শুধু একটা ইচ্ছাকৃত প্রথম পদক্ষেপ, সেটাই যথেষ্ট।